আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আইন শৃঙ্খলা বাহিনীতে নতুন 17,000 সদস্য নিয়োগের কথাও জানান তিনি। নাজমুল হুদার রিপোর্ট। হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। আগামী ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার সেই সময় ধরে এখন থেকেই প্রাতিষ্ঠানিক কাঠামোগত সব প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। নির্বাচনের অগ্রগতি নিয়ে করা সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্যকে প্রশিক্ষিত করা হবে। প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীতে 17,000 নতুন মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস লাইক পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে। তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সেই বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন। বিগত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের বাদ দিয়ে নতুনদের নিয়োগ দেওয়া সহ প্রশাসনে ব্যাপক রদবদলের কথাও জানান শফিকুল আলম। নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, টিওনো এগুলোকে রিশাফল করার কথা বলা হয়েছে, এবং রিশাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে। নির্বাচনের জন্য পর্যাপ্ত লোকবল আছে কিনা এটা এখনই খুবই দ্রুত এটা জানতে হবে। যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন। তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন। প্রতিদিন ট্রেনিং হবে। ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে। আসন্ন নির্বাচনে 18 থেকে 33 বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা ও আলাদা বুথ করার ব্যাপারেও ভাবা হচ্ছে বলে জানান প্রেস সচিব। নারীদের ভোটাধিকার নিশ্চিতে বিশেষভাবে জোর দিয়েছেন। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। সব নয়, বড় রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই কিংবা জাতীয় সনদ তৈরির উপর গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, পরস্পরকে দোষারোপ না করে ডেডলাইন দিয়ে আলোচনা দ্রুত সমাপ্ত করতে হবে। মৌলিক 8 থেকে 10টি গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত হলেই ট্র্যাকে ওঠা সম্ভব বলে মনে করেন তারা। কানাল আমিনের রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ চলমান। প্রধানমন্ত্রীর ক্ষমতার সময়সীমা, সংবিধানের 70 অনুচ্ছেদ, উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ সহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে এরই মধ্যে একমত সব রাজনৈতিক দল। 4টি কমিশনের মোট 587 প্রস্তাবের মধ্যে 436টিতে একমত হয়ে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। কিন্তু সংসদের উচ্চকক্ষ গঠন, সাংবিধানিক পদে নিয়োগ কমিটি ইত্যাদি কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতভিন্নতা আলোচনার দীর্ঘসূত্রতা তৈরি করছে। তাই বড় দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছার উপর গুরুত্ব দিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। বলেছেন, দ্রুত জাতীয় কিংবা জুলাই সনদ তৈরিতে এর বিকল্প নেই। আপনি যে প্রত্যেকটা টালি মার্ক দিচ্ছেন, এটা প্রবলেম। এখন 100টা পলিটিক্যাল পার্টির মধ্যে তো 100টা পার্টিরই সমান ওয়েট না জাতীয়ভাবে, যে কারণে ঐক্যমত্যটা এগোনো যাচ্ছে না। যদি 100টা পার্টির সমান ওয়েট হতো তাহলে আপনি 100টা টালি দিতে হতো, 100টা টিক চিহ্ন দিলে হতো, কিন্তু এটা হচ্ছে না। আপনাকে করা দরকার ছিল ওয়েটটা, কার কতটা ওয়েট, মেজর স্টেক হোল্ডারদের সাথে কথা বলে শেষ করলে ভালো ছিল। এত সময় যদি অপেক্ষা করা হয় তাহলে দেখা যায় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। তো সেই কারণে যে মেজর যে বিষয়গুলো রয়েছে সংস্কারের, সেগুলোতে ঐক্যমত সৃষ্টি করা দরকার, এবং মেজর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মতামত উপর ভিত্তি করে ঐক্যমত সৃষ্টি করা যেতে পারে। পারস্পরিক দোষারোপ নয়, মতভিন্নতা কাটাতে আলোচনার ডেডলাইন প্রয়োজন বলে মনে করেন তারা। মৌলিক গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে একমত হলেই ফলাফল ইতিবাচক হবে বলে মত তাদের। রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের নীতি এবং আদর্শ রয়েছে, এবং তারা তাদের সুবিধাজনক অবস্থা দেখেই তারা তাদের বক্তব্য দিবে। সব দলের ঐক্যমত সৃষ্টি করা সংস্কারের ক্ষেত্রে এটা খুবই চ্যালেঞ্জিং এবং খুবই কঠিন। মেজর 8টা-9টা ইস্যুতে ঐক্যমত হলেই আমরা মোটামুটি ট্র্যাকে উঠে যেতাম। জাতীয় অনৈক্যের জন্য প্রধান দায়ী হলো ব্লেমিংটা। ও করছে না, আমি করছি না, সে করছে না, ও করছে না। এই ব্লেমিং থেকে বের হয়ে আসতে হবে। আমি ঐক্যমত্য কমিশনকে ব্লেম দিতে চাই না, রাজনৈতিক দলগুলোকে দিতে চাই না। আমি মনে করি ওনারা পারস্পরিকভাবে আন্তরিক, দলগত অবস্থানের কারণে তাদের মধ্যে ভিন্নতা আছে,
কিন্তু এই ভিন্নতা কাটিয়ে উঠে একটা জায়গায় ডেডলাইন দিয়ে দিতে হবে সবাইকে, ঐকমত্য কমিশনকে, যে ঠিক আছে আগামী 20 তারিখের মধ্যে কমপ্লিট। সংস্কার আলোচনায় গ্রহণযোগ্য ইস্যুতে কারো দ্বিমত পোষণ করা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে মনে করেন তারা। রাজনৈতিক দলগুলোকে বসার ক্ষেত্রে খান আলামিন, RTV, ঢাকা। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ দুপুর 2টায়। স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফল জানতে পারবেন। এছাড়াও মোবাইল ফোন থেকেও নির্ধারিত নাম্বারে SMS করেও ফলাফল জানা যাবে। আর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও জানতে পারবেন পরীক্ষার ফল। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত 10 এপ্রিল। পরীক্ষা শেষ হয় 13 মে। এ পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছিল 19,28,970 জন। তাদের মধ্যে ছাত্রী 9,67,739 জন এবং ছাত্র 9,61,231 জন। টানা প্রবল বর্ষণে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। বাড়ছে নদ নদীর পানি। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারী বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নোয়াখালীতে ভারী বৃষ্টিপাতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। জেলার বেশিরভাগ সড়ক ও অলিগলির রাস্তাঘাট ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দর্শক, জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির খবর জানাতে নোয়াখালী থেকে সহকর্মী গিয়াসউদ্দিন রনি এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা প্রথমেই যাচ্ছি রনির কাছে। রনি, টানা বর্ষণে বরিশালের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন এবং জনজীবনে এর প্রভাব কেমন পড়ছে? ফাহমিদা, ধন্যবাদ। টানা বর্ষণে নোয়াখালীতে আপনি যেমনটি জানাচ্ছিলেন, এখানকার যে রাস্তাঘাট রয়েছে প্রধান কয়েকটি সড়ক বাদে আর প্রত্যন্ত অঞ্চল এবং জেলা শহরের যে অলিগলির যে সড়কগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু প্রকট জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জন্য সাধারণ মানুষের কিন্তু একেবারেই নাভিশ্বাস উঠেছে। মানুষের দৈনন্দিন যে যাতায়াত এবং বিভিন্ন কাজকর্মে তাদের যখন বের হতে হয় তখন কিন্তু একেবারেই হাঁটু পরিমাণ পানি মারিয়ে বের হতে হচ্ছে। তবে গত 24 ঘন্টায় নোয়াখালীতে 95 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর গতকাল রাতে মাত্র 9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই দিক থেকে নোয়াখালীতে জলাবদ্ধতা পরিস্থিতি কিন্তু বর্তমানে অপরিবর্তিত রয়েছে। আর যদি গত 24 ঘন্টায় যদি বৃষ্টিপাত নোয়াখালীতে ভারী বৃষ্টিপাত হতো তাহলে কিন্তু জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতি হতো। এছাড়া এই জলাবদ্ধতার ফলে কিন্তু স্থানীয়দের মাঝে বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। এছাড়া পানিবন্দী হয়ে পড়েছে জেলায় প্রায় 65,000 মানুষ। এর মধ্যে জেলা সদর উপজেলা মাইজদিতে 30,000 এবং কবিরহাট উপজেলায় প্রায় 31,000 এবং কোম্পানীগঞ্জ উপজেলায় রয়েছে প্রায় 2 থেকে 3,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে প্রায় 300টি পরিবার ইতিমধ্যে আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আর আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই জলাবদ্ধতা মোকাবেলায় তারা কিন্তু জরুরি বৈঠক করেছে। এরপর থেকে এই উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তাদের উপজেলায় এই জলাবদ্ধতা মোকাবেলায় কাজ করছে। এদিকে নোয়াখালীর কিন্তু এই জলাবদ্ধতা কিন্তু নতুন নয়। গত বছরও আপনারা জানেন যে নোয়াখালীতে বন্যা হয়েছে, কিন্তু এই অল্প বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে কিন্তু মানুষের ভোগান্তি একেবারে নিয়মিত হয়ে উঠেছে। এজন্য স্থানীয়দের দাবি যে এই যে জলাবদ্ধতা সৃষ্টি হলে যে বৈঠকগুলো জেলা প্রশাসন করছে এই জলাবদ্ধতা নিরসনে যেন তারা আগ থেকেই সচেতনতামূলক প্রচারণা এবং এই জলাবদ্ধতা নিরসনে তারা যেন উদ্যোগ গ্রহণ করে, এমনটাই দাবি হচ্ছে স্থানীয়দের। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আরিফ।
ধন্যবাদ রডি। আসলে যেমনটি বলছেন, বরিশালের অবস্থাও কিন্তু খুবই শোচনীয়। আমরা দেখেছি গত হালকা এবং মাঝারি যে বৃষ্টি এবং ভারী বর্ষণ, তাতে গত সপ্তাহব্যাপী চলে গিয়েছে এবং সপ্তাহের পরে আজ কিন্তু বরিশালবাসী কিছুটা হলেও রোদের দেখা মিলেছে। একটু দেখাতে চাই, দাঁড়িয়ে আছি বরিশাল নগরীর ভাটিকানায়। এই সড়কটি কিন্তু গত 7 দিন যাবতই একদম ডুবে রয়েছে। এর পাশে যে সড়ক পান্থপথ সেটাও ডুবে রয়েছে। বরিশাল নগরীর নবগ্রাম রোড, বরিশাল নগরীর যে বগুড়া রোড, এই অঞ্চলগুলো কিন্তু একদমই পানির নিচে ডুবে রয়েছে। তো এই বিষয়গুলো ইতিমধ্যেই বরিশাল জেলা প্রশাসন এবং বরিশাল পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে অনেকেই এর আগে স্মারকলিপি দিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু কোনো আসলে ফলে আসেনি। যে তথ্য যেটি জানাতে চাই সেটি হচ্ছে যে একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে থাকে বরিশালে সড়কগুলোর মধ্যে এবং সেই পানিগুলো এমন একটি অবস্থায় তৈরি হয় যে মানুষের জনভোগান্তিতে সৃষ্টি হচ্ছে। আপনাকে একটু দেখাতে চাই, দেখেন প্রতিটি দোকানের সামনে কি পরিমাণে পানি ভরে রয়েছে এবং এটি কিন্তু গতকালকে রাতেও যেহেতু বৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতা কমার সম্ভাবনা এখন 2-1 দিনে খুবই কম, এমনটি আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্যটি পেয়েছি, 24টি মতো খাল রয়েছে। প্রতিটি খালের অবস্থা এতটা শোচনীয় যে সেই খালের পানিগুলো এখন নদীতে নামতে পারছে না। আমাদের গতকালকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বরিশালে যেমনটি জানিয়েছেন যে আসলে নদীতে পানি ধারণ ক্ষমতা থাকলেও সেই পরিমাণে এখন পানি নামতে পারছে না বরিশাল শহর থেকে। তার অন্যতম কারণ হচ্ছে এত পরিমাণে জলাবদ্ধতা আর সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র ড্রেনেজ ব্যবস্থা দুর্বল এবং বরিশাল যে পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, খালগুলো অপ্রতুল, ফলে পানিগুলো সেখানে জমে থাকে। এমনটি চাই যে পানি উন্নয়ন বোর্ড। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন, সে ব্যাপারে আসলে তারা বারবারই আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলে যে আপনারা প্রচার করেন, আমরা পদক্ষেপ গ্রহণ করবো। কিন্তু এই যে খালগুলো এবং পুকুরগুলো ভরাট করে সাধারণ মানুষ যেভাবে স্থাপনা নির্মাণ করছে, এ কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আরেকটু তথ্য ফাহমিদা জানিয়ে রাখি, আমরা গতকালকে পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্যটি পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানবেন বরিশালের জজ কোর্ট থেকে শুরু করে বরিশাল পাসপোর্ট অফিস এবং বরিশালের অন্যান্য যে গুরুত্বপূর্ণ অফিসগুলো, সকল অফিসগুলো কিন্তু পুকুর ভরাট করে সেগুলো নির্মাণ করা হয়েছে, এমনটি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন আমাদেরকে। ফলে সেখানে কিন্তু একটি বড় ধরনের পরিবেশের হুমকির মুখে পড়ছে বিদায়ী আজকের এই যে জলাবদ্ধতা, এটি দীর্ঘদিনের গত 17 বছর যাবত জমিয়ে রাখা হচ্ছে। তো এই জলাবদ্ধতা কাটিয়ে তোলার জন্য একমাত্র বিভাগীয় যিনি কমিশনার রয়েছেন বর্তমান সিটি কর্পোরেশনের প্রশাসক, তিনি যদি স্বচ্ছ একটি প্রশাসক ব্যবস্থা চালু করে এই ড্রেনেজ ব্যবস্থা চালু করতে পারে এবং বরিশালের যে পুকুরগুলো সেগুলো ভরাট না করে নদীগুলো সচল করতে পারে, তাহলে এগুলো নিয়ন্ত্রণে আসবে। ফাহমিদাই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ। দেশের 7টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। গেল 2 দিন ধরে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা, আর সব থেকে বেশি সমস্যা পোহাচ্ছেন দিনমজুর শ্রমিকরা। দর্শক, এই মুহূর্তে ফার্মগেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল রহিম। বৃষ্টিতে অফিসগামীদের কি ধরনের ভোগান্তি হচ্ছে আর কতদিন নাগাদ এই ধরনের বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, আবহাওয়া অধিদপ্তর যে আমাদেরকে জানিয়েছে গত কয়েকদিন থেকে কিন্তু টানা বৃষ্টিপাতে ভোগান্তির সৃষ্টি হয়েছে রাজধানী সহ সারা বাংলাদেশে। তবে আবহাওয়া অধিদপ্তর সুখবর দিয়েছে, আজকে দুপুরের পর থেকে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে, তবে এরপর থেকে কিন্তু আগামীকালকে থেকে কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার কথা বলছে। তবে আরও একটি দুঃসংবাদ জানিয়ে রাখতে চাই, আগামী রোববার থেকে কিন্তু আবারও প্রবল বেগে ঝড়সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে, সমুদ্রে লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রবলেই কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। তবে রাজধানীতে বৃষ্টিপাতের হওয়ার জন্য কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়, যেটি নাগরিকরা জানিয়েছে ড্রেনেজ ব্যবস্থা সঠিক ব্যবস্থাপনা না থাকার জন্যই কিন্তু এই জলাবদ্ধতা। তবে গতকালকে কিন্তু 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল রাজধানীতে। তবে আজকে সকালে কিছু পরিমাণ বৃষ্টি হলেও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিছুটা মেঘলা থাকলেও মাঝে মাঝে কিন্তু রোদের দেখা পাওয়া যাচ্ছে। এছাড়া কিন্তু
দুপুর পর্যন্ত কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু দেশের উত্তরবঙ্গে রংপুর এবং রাজশাহী ব্যতীত কিন্তু যে 6টি বিভাগ রয়েছে সেখানেও কিন্তু দুপুরের মধ্যে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আপনি জানেন যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ বেশ কিছু অঞ্চল কিন্তু গতকালকে প্লাবিত হয়েছে, যেটি কিন্তু এছাড়াও বলা হয়েছে পদ্মা, যমুনা সহ বেশ কিছু অঞ্চলে কিন্তু পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আরেকটি যেটি জানিয়েছে যে আগামী রোববার থেকে কিন্তু আবারও বৃষ্টি প্রবল ভারী এবং অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে রাজধানী ফার্মগেট থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ। টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী আছে লাখেরও বেশি মানুষ। রাস্তাঘাট, বাড়িঘর, উঠান ও কবরস্থান পর্যন্ত বৃষ্টির পানিতে ডুবে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সহজে জলাবদ্ধতা কাটবে না বলে জানান নগরবাসী। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিনের টানা বর্ষণে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চল, আবাসিক এলাকা ও রাস্তাঘাট পানিতে ডুবে আছে। অপরিকল্পিত নগরায়ন ও মৎস্য চাষের কারণে বন্ধ আছে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ। জলাবদ্ধতার কারণে টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। ড্রেনের পানি বৃষ্টির পানির সঙ্গে মিশে পরিবেশ দূষিত হচ্ছে। ঘেরের কারণে দেখা যায় আমাদের এই পানিটা বন্ধ থাকে এবং উপরের থেকে ড্রেনের মাধ্যমে পানি এসে এখানে আমাদের ঘর বাড়িগুলো তোলাই যায়, আমাদের যাতায়াতের খুব কষ্ট হয়। আসা যাওয়ার পথ মনে করেন যে এই পানিতে কতদিন ডুবে থাকবে, এখানে সরার কোনো লাইন নেই। সমস্ত জায়গায় পানি, আমাদের কোনো বেরোনোর পথ নেই। এই হলো এই ঘের ভেড়ির জন্য। কিছু এলাকায় রাস্তার উপর হাঁটু পানি জমে থাকায় চলাচলের জন্য ভেলা ব্যবহার করছেন মানুষ। অসংখ্য পরিবারের রান্নাঘর ও বাথরুম পর্যন্ত পানিতে ডুবে আছে। সাপের আতঙ্কের সঙ্গে দূষিত পানিতে চলাচলের চর্মরোগ ছড়িয়ে পড়েছে। পানি যাতায়াতের পথে ঘেরে মনে করেন সব বন্ধ হয়ে গেছে। ঘর বাড়ি, বাথরুম ঘর, টয়লেটে সব ডুবে গেছে। আমাদের খাবার পানি আনতে আসতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে জলাবদ্ধতায় দুর্ভোগের কথা স্বীকার করেন পৌর প্রশাসক। সাতক্ষীরা পৌরসভার মূল সমস্যা জলাবদ্ধতা যদি আমরা দূর করতে না পারি, আমরা আসলে কোনোভাবেই নাগরিক সেবা নিশ্চিত করতে পারবো না। এই কারণে আমাদের একটি মাস্টার প্ল্যান করা হয়েছে, যেখানে আমাদের কোন কোন জায়গায় ড্রেনগুলো খনন করা দরকার এবং যার মাধ্যমে আমরা সাতক্ষীরা জলাবদ্ধতা পুরোপুরি না হলেও অনেকাংশে দূর করতে পারবো। জলাবদ্ধতার অভিশাপ থেকে বাঁচতে আর কত সময় অপেক্ষা করতে হবে, এই প্রশ্ন শহরবাসীর। নাদিরা সুলতানা, RTV। বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ প্রসঙ্গ। সিরিজের প্রথম টি-20তে আজ মাঠে নামবে দু দল। পাল্লাক্লেতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। বাংলাদেশ ভালো দল হলেও ঘরের মাঠে লঙ্কানরা এই ফরম্যাটে বেশ ভালো দল বলে জানান লিটন দাস। তবে নিজ দলের শক্তিমত্তা নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। পাল্লেকেলের 22 গজে হতাশার আক্ষেপ ঘোচানোর লক্ষ্য টিম টাইগারের। তবে লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে কঠিন কাজটা করতে বাংলাদেশের একমাত্র কৌশল পরিকল্পনা মতো ক্রিকেট খেলা। সেই পরিকল্পনার অংশ হতে পারেন রিশাদ বা সাইফুদ্দিন। এই ট্রু উইকেটে জেনুইন অলরাউন্ডারের প্রয়োজনীয়তা সংবাদ সম্মেলনে বলে গেলেন অধিনায়ক লিটন। সঙ্গে টেল এন্ডে নাসুমের ব্যাটিংটা বাংলাদেশের জন্য হতে পারে বাড়তি পাওয়া। টি-20 ফরম্যাটটা তো অনেকদিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে। সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো। উইকেট বিবেচনা আমার কাছে মনে হয়েছে যে উইকেটটা ভেরি গুড বোথ সাইডেই। আপনি যদি লাস্ট গেম দেখেন যে ব্যাটিং ভালো করেছে, ব্যাটিং করেছে, স্পিনার ওখান থেকে হেল্প পেয়েছে এবং পেস বোলারও হেল্প পেয়েছে। ঘরের মাঠে লঙ্কানরা শক্তিশালী, তাদের বিপক্ষে আগের 17 দেখায় মাত্র 6 জয়ের রেকর্ড টাইগারদের। তারা হোম কন্ডিশনে বেটার সাইড, বিকজ তাদের হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব বেশি এবং ম্যাক্সিমাম প্লেয়ার যদি বলি আমি ওভারঅল তাদের বোলিং সেটটা একটু বেটার আমার কাছে মনে হয়। একটু মিস্ট্রি টাইপের বলার তারা ম্যাক্সিমাম। সো আমাদের ওই জিনিসটা নিয়ে একটু চেষ্টা করতে হবে। ওয়ানডে ও টেস্টের হতাশা পেছনে ফেলে টি-20তে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। মাহফুজুল ইসলাম, RTV। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে 10 জন জিম্মিকে মুক্তি দিতে হামাসের সম্মতি। গাজায় নতুন করে হামলায় নিহত আরও 74।
কোটা সংস্কার দাবিতে 10 জুলাই টানা তৃতীয় দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচিতে সকাল সন্ধ্যা বিপর্যস্ত হয়ে পড়ে সারা দেশে। এদিন কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের উপর 1 মাসের স্থিতি অবস্থা জারি করে আপিল বিভাগ। তবে ঝুলিয়ে রাখা এমন রায় প্রত্যাখ্যান করে নির্বাহী আদেশ চায় শিক্ষার্থীরা, অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সেদিন ঘটে যাওয়া ঘটনা জানাচ্ছেন জায়েদ রহমান। পূর্ব ঘোষণা অনুযায়ী টানা তৃতীয় দিনের মতো 10 জুলাই বুধবার সারা দেশে সকাল 10টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এদিন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 1 মাসের স্থিতি অবস্থা জারি করেন আপিল বিভাগ। তবে তা তাৎক্ষণিক প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় শিক্ষার্থীরা। আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। রাজধানী শাহবাগ মোড়, মহাখালী, আমতলী, সায়েন্স ল্যাবরেটরি ও মেরুলবাড্ডা সহ 17টি গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। কারণ বাজার এফডিসি পয়েন্টে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় এই পথের রেল চলাচল। এদিন দেশের সব গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে অবস্থান নেয় আন্দোলনরতরা। কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিএল কলেজের শিক্ষার্থীরা নতুন রাস্তা এলাকায় রাস্তা দখলে নেয়। রেল লাইন অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরতরা। 10 জুলাই সিলেটে তুমুল বৃষ্টির মধ্যে কোটা বাতিলের 1 দফা দাবিতে সড়ক অবরোধ করে বাংলা ব্লকেট পালন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জব্বার মোড় এলাকায় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস থামিয়ে রেল লাইনে ব্যারিকেড দেয়। পরদিন বাংলা ব্লকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। জাহিদ রহমান, আরটিভি। এখন থেকে সরকারি কোষাগারে অনলাইনের মাধ্যমে সরাসরি আমদানি রপ্তানি কাজে সংশ্লিষ্ট শুল্ক কর দেওয়া যাবে। এ চালানির মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত C&F এজেন্টরা ঘরে বসেই যে কোনো সময় অনলাইনে শুল্ক কর জমা দিতে পারবেন। ফলে রাজস্ব আদায় ও পণ্য খালাস প্রক্রিয়া হবে আরও দ্রুত, স্বচ্ছ ও সময় উপযোগী। এছাড়া সরকারের অর্থ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও দক্ষ হবে বলে মনে করে জাতীয় রাজস্ব বোর্ড। সাইকুরা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এই সেবাটি চালু করেছে। এ চালান ব্যবস্থায় জমা করা অর্থ তাৎক্ষণিক সরকারি কোষাগারে পৌঁছবে, যা সরকার অবিলম্বে ব্যবহার করতে পারবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলে তৈরি পণ্যের উপর 50% শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সর্বশেষ শুল্ক সংক্রান্ত চিঠিতে এই পরিকল্পনার কথা জানান ট্রাম্প। এর মাধ্যমে লাতিন আমেরিকার সঙ্গেও বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দিলেন তিনি। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। এর মাধ্যমে জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার মতো বাণিজ্য অংশীদার রয়েছে। এসব চিঠিতে তিনি ওইসব দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান। তার ভাষ্য অনুযায়ী নতুন শুল্ক আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের উপর আগে ঘোষিত 10% শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রশাসন। যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে 10 জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার এ তথ্য জানায় আল জাজিরা। এছাড়াও আরও 9 জন জিম্মির মরদেহ ফেরত দেওয়ারও কথা রয়েছে। ইসরায়েলের একগুঁয়েমির কারণে যুদ্ধবিরতি আলোচনার কোনো অগ্রগতি হচ্ছে না বলে দাবি করে আসছে হামাস। এদিকে অব্যাহত আছে গাজায় ইসরায়েলি হামলা। বুধবার গাজার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় কমপক্ষে 74 জন নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ কেন্দ্রে গিয়ে গুলির শিকার হয়েছে অন্তত 8 জন। উপত্যকাটিতে এখন পর্যন্ত সহায়তা কেন্দ্রগুলোতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রায় 800 জন প্রাণ হারিয়েছে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।